আজ ৭ এপ্রিল ২০২৬ বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছর এই দিবসটি অত্যন্ত আড়ম্বরের সাথে পালন করা হয় পুরো বিশ্বজুড়ে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য শুধুমাত্র একটি ব্যক্তিগত বিষয় নয়, একটি বৈষয়িক দায়িত্বও বটে। এই বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। এর অর্থ স্বাস্থ্যের জন্য সকলে একসাথে বিজ্ঞানের পাশে দাঁড়ান। এই বার্তাটি আজকের এই বিশ্বের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে চিকিৎসা বিজ্ঞানের হয়েছে অভূতপূর্ণ অগ্রগতি, সাথে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা, সেজন্য বাড়ছে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমরা আলোচনা করব কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা স্বাস্থ্য খাতকে সামনে এগিয়ে নিতে পারি এবং আমাদের স্বাস্থ্য খাতে কী কী ঝুঁকি রয়েছে এবং এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। চলুন দর্শক, আমাদের আজকের আলোচকদের সাথে পরিচিত হওয়া যাক। আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর ওমর ফারুক ইউসুফ, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আমাদের সাথে আরও রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। এছাড়া আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। প্রথমেই আমি জসিম স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, বিশ্ব স্বাস্থ্য দিবসটি আসলে কি, এর প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। বিশ্ব স্বাস্থ্য দিবস সারা পৃথিবী ৭ এপ্রিল পালন করে। এটার একটা মাহাত্ম্য হচ্ছে ১৯৪৮ সালে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উৎপত্তি, এবং ওই দিনটাকেই বিশ্বের প্রতি বছর এটা স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে। এই দিবসটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে? এই দিবসটার পালনের আসলে কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে প্রধানতম কতগুলো উদ্দেশ্যের মধ্যে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যাগুলো তুলে ধরতে। ৩ নম্বর হচ্ছে সরকার এবং তার আনুষঙ্গিক যে সংস্থাগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা। চতুর্থত হচ্ছে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার তাগিদ দেওয়া। স্যার, আমরা তো শুরুতেই বলেছি এই বছরের মূল প্রতিপাদ্য সম্পর্কে। স্যার, এই প্রতিপাদ্যটি কেন নির্ধারিত হলো? এই বছরের যে প্রতিপাদ্য টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড ইন সায়েন্স, যেটার বাংলা ভাষান্তর করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ। বর্তমান বিশ্বের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই প্রতিপাদ্য যে থিমটা, সেটা আমি মনে করি যে খুবই যুক্তিযুক্ত। এইবারের 2026-এর যে স্বাস্থ্য দিবসের আমাদের যে উদ্দেশ্য, ওয়ান হেলথ পদ্ধতি উদ্ভাবন। ওয়ান হেলথ পদ্ধতিটা এটা একটা পদ্ধতি যার মাধ্যমে মানুষের স্বাস্থ্য, আমাদের চারিপাশের যে পশু পাখি পরিবেশ তাদের স্বাস্থ্যকে সুরক্ষা করা, এবং এই পদ্ধতির মাধ্যমে মানুষ যেমন সুস্বাস্থ্য যদি থাকে, তার পারিপার্শ্বিক পরিবেশ এবং পশু পাখি যদি সঠিক স্বাস্থ্যবান থাকে, তাইলে আমরা আমাদের যেই একটা স্বাস্থ্যকর যে পৃথিবী স্বপ্ন দেখি, সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং সাথে আমি মনে করি যেটার মাধ্যমে এই ওয়ান হেলথ থিমের উদ্দেশ্যে আমরা যে জোনোটিক ডিজিজ, অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, আর যদি জলবায়ু রিলেটেড যে বৈশ্বিক পরিবর্তনগুলা, এগুলা আমরা আয়ত্তে আনতে পারবো এবং একটা সুন্দর পৃথিবী আমরা ওদের ভবিষ্যতে আশা করব। আমার পরবর্তী প্রশ্নটি ডক্টর ওমর ফারুক স্যারের কাছে করতে চাই। স্যার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটি বিজ্ঞানসম্মত বলে আপনি মনে করেন? স্বাস্থ্য ব্যবস্থা তো সবসময় বিজ্ঞানসম্মত হয়ে আসছে। অবশ্যই। স্টোন এজ থেকে যখন নানান রকম ন্যাচারাল বা হার্বাল প্রোডাক্টস থেকে যখন শুরু আসছে, সেই হার্বাল প্রোডাক্টসের উপরেই রিসার্চ চলেছে, বিজ্ঞান এসছে, সেগুলি থেকে তো ওষুধ উৎপত্তি হলো। এখন যেটা হচ্ছে যে এখন স্বাস্থ্য সেবাটা
জেনেটিক লেভেলে চলে গেছে, জিনস নিয়ে আকার হচ্ছে যে একটা রোগ সেটা কোনো পার্টিকুলার জিনের থেকে হতে পারে, এবং শুধু একটা রোগ না। ফর এক্সাম্পল যদি বলি, সম্প্রতি দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের একাধিক জেনেটিক কারণ আছে। এক একটা ভ্যারাইটি অফ ব্রেস্ট ক্যান্সারের জন্য এক একটা জিন নির্ধারিত হয়ে গেছে। তো সেগুলি যখন বৈজ্ঞানিক প্রক্রিয়া দ্বারা নির্ধারিত করা হয়, তাহলে টার্গেটেড থেরাপি বলে একটা জিনিস আছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বিজ্ঞান ছাড়া তো স্বাস্থ্যসেবা হতেই পারে না উন্নতি। অবশ্যই স্যার, কিন্তু চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে গবেষণার ভূমিকা কতটুকু? গবেষণা ছাড়া তো উন্নতি করা যাবে না। নতুন প্রক্রিয়া বলেন, নতুন ওষুধ বলেন, নতুন পদ্ধতি বলেন, কিছুই হবে না। গবেষণা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার, আমি বলবো, একটা মৌলিক অংশ। পরবর্তী প্রশ্নটি আমি জাহাঙ্গীর স্যারের কাছে করতে চাই। স্যার, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বর্তমানে আসলে কি কি সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে? আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য দিবস আসলে কেন শুরু হয়েছিল? আপনারা জানেন যে 1914 সালে একটা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রায় 1.5 কোটি মানুষ মারা যায়, এবং 1945 সালে একটা আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সেখানে প্রায় 97 কোটি মানুষ মারা যায়। এই যে এরপর স্বাস্থ্যসেবাটা একটা বিশাল একটা বিপর্যয়ের মুখে পড়ে যায়। এরপর 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গঠিত হয়, এবং 7 এপ্রিলকে ধারণ করে সামনে নিয়ে সারা বিশ্বব্যাপী যাতে স্বাস্থ্যসেবা মানুষের স্বাস্থ্যসেবার উন্নত করা যায়, মানুষের মৌলিক চাহিদা যে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, স্বাস্থ্য একটা ইম্পর্ট্যান্ট যে আছে, সেটাকে যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা যায়। আপনি জানেন স্বাস্থ্য ভালো থাকলে মানুষ ভালো থাকবে, মানুষের মন ভালো থাকবে, কর্মক্ষেত্রে ভালো থাকবে, এবং সে প্রোডাক্টিভ হবে। সেজন্য এই 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস ঘোষণা করা হয়েছে। সেই দিন উপলক্ষে আমরা চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ সহ আমরা অনেক কার্যক্রম গ্রহণ করেছি, এবং সারা দেশব্যাপী এই দিবসকে সাথে নিয়ে একটাই উদ্দেশ্য, সেটা হলো জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, জনগণের মধ্যে যে রোগ যে ছড়ায়, রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। আপনি জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমরা চাচ্ছি আমরা যে প্রিভেনশনটাকে কাজে লাগিয়ে আমরা যদি আপনি জানেন আমরা বর্তমানে যে অবস্থা আছে, যে যতগুলো মেডিকেল আছে, আমাদের যতগুলো ক্লিনিক আছে, সবগুলো ক্লিনিকে, যতগুলো হসপিটালে যদি আমরা রোগী ভর্তি করাই, আমাদের সংকুলন হবে না। আমাদের বেসিক যেখানে আমাদের হাত দিতে হবে সেটা হলো প্রিভেনশন। আমাদের প্রিভেনশন যদি আমরা হাত দিতে পারি, আমরা যদি রোগ প্রতিরোধ করতে পারি, আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি যে ফ্যাটি ফুড, আমরা যে ফাস্ট ফুড যেগুলো খাচ্ছি, প্রসেস ফুড যেগুলো খাচ্ছি, রেড মিট যেগুলো খাচ্ছি, সেগুলো আমরা যদি আস্তে আস্তে আমরা যদি প্রিভেনশন করতে পারি, এবং আমাদের যে ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের জন্য আমাদের যে EPA কর্মসূচি, টিকাদান কর্মসূচি আছে, আমাদের 95% কাভারেজ, সেজন্য আমাদের EPA কর্মসূচি কারণে বর্তমানে ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল হয়ে গেছে। আমাদের বর্তমানে 75% মানুষ নন কমিউনিটি ডিজিজে মারা যাচ্ছে। সেটা হলো অ্যাজমা, হাইপারটেনশন, তারপর কিডনি ডিজিজ এবং ক্যান্সার। এই যে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, আমাদের যে বর্তমান যে সমস্যা, সেটা হলো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। এই ডিজিজকে আমরা প্রিভেন্ট করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আমরা আমাদের প্রিভেনশন সাইডটাকে আমরা যদি স্ট্রং করতে পারি, আমাদের রোগকে আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমরা আমাদের এই বিশাল যে স্বাস্থ্য ঝুঁকি, সেটা কমিয়ে আনতে পারবো। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের জন্য নারী ও শিশু স্বাস্থ্য একটি অনেক বড় চ্যালেঞ্জ। আমরা চিকিৎসক এবং সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিলে এই সমস্যা আসলে সমাধান করা যায়? নারী এবং শিশু আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুরা প্রায় 5 ইয়ার্স, আমাদের দেশ বর্তমানে মৃত্যু হার প্রায় 1030 জন। আমাদের SDG, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে বলা হচ্ছে সেটাকে নিয়ে আসতে হবে 12-এর মধ্যে। আমাদের মাতৃমৃত্যুর হার লাখে 178 জন, সেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে ওদিন 2030 এর মধ্যে আমাদের নিয়ে আনতে হবে 70-র মধ্যে। এই যে বিশাল একটা কর্মযজ্ঞ আমাদের আছে। আমরা যদি আমাদের নিয়মিত যদি আমরা আমাদের কার্যক্রম যেগুলো আছে, আমি EPA কর্মসূচি, আমাদের যে গর্ভবতী মহিলাদের এন্টেরাল চেক আপ যেগুলো আছে, আমরা সেগুলো করি, এবং আমাদের যে মহিলাদের যে ঝুঁকির যে বিষয় যেগুলো আছে,
আমরা যদি সেই বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই যে প্রতিরোধের জন্য আমরা স্ক্রিনিং প্রোগ্রামগুলো চলমান রাখছি, সেগুলো আমরা নিয়মিত করি, তাহলে আমাদের স্বাস্থ্য, মহিলা, মা এবং শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। আর্লি ডায়াগনোস করে আর্লি প্রিভেনশন করতে পারি, আমরা ডায়াগনোস করে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাহলে আমরা মৃত্যু ঝুঁকিটা কমবে। আমাদের যে পরবর্তীতে আমার যে কমপ্লিকেশন যেগুলো হবে আমাদের সেগুলো আমরা কমিয়ে আনতে পারবো। আমার পরবর্তী প্রশ্নটি ডক্টর ওমর ফারুক স্যারকে করতে চাই। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের স্বাস্থ্য খাতে কী কী সমস্যার সমাধানে কাজে আসতে পারে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হিউম্যান ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো রিপ্লেস করতে পারবে না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই যে একটা ফুলদানিতে আপনার এখানে ফুল আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছে এটা গোলাপি আর সাদা। একটা আর্টিস্ট অথবা একটা হিউম্যান এটাতে কি দেখবে? এটাতে সে দেখবে হয়তো আরও অন্যরকম রং হতে পারে। এটাকে যদি আমি কিছু লতা পাতা দিয়ে দিই, একটা আর্টিস্টিক পিকচার হতে পারে। সব আর্টিস্টরা বড় বড় সিজান, রেনওয়ার এগুলি আবার ঝাপসা করেও করে দেয়। তো এইগুলি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারবে। তো সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি যেটা মনে করি যে এটা হিউম্যান ইন্টেলিজেন্সকে কমপ্লিমেন্ট করতে পারবে, বাট কোনো দিন রিপ্লেস করা যাবে না। সেই ক্রিয়েটিভিটিটা তো নাই যতই আমি ডাটা দিই ওদেরকে। সো তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু খুব দ্রুতভাবে করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অনেকখানি হেল্প করতে পারবে, অনেক কিছু দ্রুত হয়ে যাবে। এবং এটাই হচ্ছে যে স্বাস্থ্য সেবাকে এবং স্বাস্থ্য শিক্ষাকে, এটাই হচ্ছে কন্ট্রিবিউশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আমার পরবর্তী প্রশ্নটি আমি জাহাঙ্গীর স্যারকে করতে চাই। একদিকে অপুষ্টি, আরেকদিকে স্থূলতা, এই দ্বৈত সমস্যার কারণ কি এবং এটা কিভাবে সমাধান করা যায়? স্থূলতা, অপুষ্টি, এটা মূলত হচ্ছে আসলে খাওয়ার অভ্যাসের পরিবর্তনের কারণে। বর্তমানে আমাদের আসলে যেখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আসলে ফাস্টফুড বা জাঙ্ক ফুড বা এই যে খাওয়াগুলো খাচ্ছে, সেখানে এবং দেখা যাচ্ছে তাদের লাইফস্টাইল মোটিভেশনের কারণে বা তারা বিভিন্ন সময় নিয়মিত খাওয়াটা খাচ্ছে না। সকালে যে স্ন্যাক্স, ব্রেকফাস্ট নেওয়ার কথা, দুপুরে যে লাঞ্চ করার কথা, রাত্রে যে বিকেলে যে স্ন্যাক্স নেওয়ার কথা, সেগুলো হচ্ছে না। বাচ্চারা দেখা যাচ্ছে বিভিন্ন ফাস্টফুডের দোকানে গিয়ে বার্গার নিচ্ছে, পিৎজা খাচ্ছে বা যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাচ্ছে এবং বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন ধরনের খাওয়াগুলো খাচ্ছে এবং দেখা যাচ্ছে অনিয়মিত খাওয়াগুলো বিশেষ করে খাচ্ছে। এই জন্য বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত খাওয়ার মধ্যে দেখা যাচ্ছে তার যে নিত্য প্রয়োজন যে ভিটামিন যেগুলো দরকার, যার খাদ্যের মান যেগুলো দরকার, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, সবগুলো আসলে সমভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে তার ফ্যাটের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাটা ফ্যাট বেশি হয়ে যাচ্ছে, বাচ্চারা স্থূলকার হয়ে যাচ্ছে, বাচ্চারা ফ্যাটি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আবার বিশেষ গ্রাম অঞ্চলের দিকে ফাস্টফুডে পাচ্ছে না, আবার খাওয়া দাওয়ার মানটা ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে অপুষ্টি ভুগতেছে। বিশেষ করে ইনফেকশাস জিনিস যেগুলো আছে গ্রামে গঞ্জে, যেগুলো ডায়রিয়া আছে, তারপর নিউমোনিয়া আছে, এই সমস্ত বাচ্চাগুলো আসলে খাওয়া দাওয়া কম হয় এবং ডায়রিয়ার কারণে তার পুষ্টি হয়। এর কারণে যে বাচ্চাগুলো ভিটামিনের ক্যাপসুলগুলো ঠিকমতো খাচ্ছে না, এই যে বিভিন্ন কারণে বাচ্চাগুলো অপুষ্টি ভুগতেছে। এই জন্য আমরা বিশেষ করে বলবো, আমরা আসলে আমাদের অভিভাবকদের সতর্ক হতে হবে, তাদেরকে বুঝতে হবে কোন সময়ে আমাদের যে বিশেষ করে আমরা বলি ফার্স্ট 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে, ওখানে একটু পানিও দেওয়া যাবে না। এরপর আমাদের আফটার 6 মান্থ উইনিং করতে হবে। মায়ের দুধের পাশাপাশি তাকে ন্যাচারাল খাওয়াগুলো, খিচুড়ি, পায়েস এবং অন্যান্য খাবারগুলো তাকে অ্যাড করতে হবে। এই যে উইনিং হচ্ছে না ঠিকমতো, তারপর আবার দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ফিডিং হচ্ছে, এই সমস্ত কারণে বাচ্চারা কিছু কিছু অপুষ্টির ভোগে, কিছু কিছু আবার স্থূলকার হয়ে যায়। তো আমাদের দুদিকে খেয়াল রাখতে হবে যাতে আমরা ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে পারি এবং বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হই, তাহলে আমরা দুইটাই প্রিভেন্ট করে আমরা একটা আইডিয়াল বডি ওয়েট বিল্ড করতে পারবো, আমরা একটা সুস্থ থাকতে পারবো। পরবর্তী প্রশ্নটা আসলে আমি জসিম স্যারের কাছে করতে চাই। বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ মানুষজন কি কি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন? আমরা যদি মুদ্রা কথায় যদি আলোচনায় আসি, আমাদের হেলথ হ্যাজার্ড যেটা, সেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আমি যদি আরেকটু
সহজভাবে বলি, কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি, আর নন কমিউনিকেবল যে এগুলো অসংক্রামক ব্যাধি। এই দুই ভাগে আমরা গ্রসলি ভাগ করি আমাদের স্বাস্থ্য সমস্যাগুলোকে। তো সংক্রামক ব্যাধিগুলোর মধ্যে সাধারণত যে সমস্যাগুলা আমরা বলি সেটা হচ্ছে আমাদের টিউবারকুলোসিস বা যক্ষ্মা, ম্যালেরিয়া, প্রতি বছরে যে ডেঙ্গি, এখন রিসেন্টলি যেটা একটা হামের একটা আউটব্রেক, কলেরা, এগুলা হচ্ছে আমাদের একটা সংক্রামক ব্যাধির অনেকগুলা দিক। আর অসংক্রামক ব্যাধি যেগুলা, যেটার প্রায় মৃত্যুহার প্রায় 70% আমাদের দেশের, সেটার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, মানসিক অসুস্থতা, হাঁপানি, এগুলো হচ্ছে অসংক্রামক ব্যাধি। এই দুই ধরনের ডিজিজের জন্য বিজ্ঞানসম্মতভাবে আসলে আমাদের সচেতনতা দরকার, যেটা হচ্ছে আজকের ওয়ার্ল্ড হেলথের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তাহলে আমি যদি নন কমিউনিকেবল ডিজিজগুলোর কথা আলোচনায় আসি, এখানে সবচেয়ে বড় বেশি দুর্যোগের কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদের শারীরিক কসরত একদম নাই বললে চলে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পর্যাপ্ত ঘুমের অভাব, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। আমাদের মোবাইল ওয়ার্কিং, মোবাইলের মাধ্যমে আমরা অফিসে কাজ করছি অথবা মোবাইলে কাজ করছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলোতে নাই। তৃতীয়ত হচ্ছে আমাদের যে তামাক, মদ্যপানের অভ্যাস, এইগুলো হচ্ছে আমাদের, এবং এর মধ্যে হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত খাদ্যগুলার রেসপন্সিবল আমি মনে করি। আর সংক্রামক ব্যাধি যেগুলো আছে, সংক্রামক ব্যাধির জন্য এটা হচ্ছে আমাদের পরিবেশের অপরিষ্কার পরিবেশ, স্যানিটেশন বা পানির দূষিত পানি, স্বাস্থ্য সচেতন কিভাবে থাকতে হবে সেই শিক্ষার অভাব। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো যদি আমরা হাইলাইটেড করতে পারি এবং প্রত্যেকটা মানুষ যদি তার সুস্থ থাকার জন্য এই যাবতীয় যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করলাম আমরা, এগুলোতে যদি আমরা ঠিকমতো উপলব্ধি করতে পারি এবং এই জায়গাগুলো যদি আমরা এই প্রবলেম বেসড যদি প্রতিকার করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এই সমস্ত অসুখগুলো থেকে অনেকটা পরিত্রাণ পাবো। আমার পরবর্তী প্রশ্নটি আমি জাহাঙ্গীর স্যারকে করতে চাই। স্যার, আগামী 10 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আসলে আপনি কোথায় দেখতে চান? আসলে বাংলাদেশের বর্তমান যে জনসংখ্যার ঘনত্ব প্রায় 17,000 জনসংখ্যা আছে পার স্কোয়ার কিলোমিটারে। এই যে বিশাল জনসংখ্যা, আমাদের সেই অনুপাতে আমাদের ডাক্তার নাই, নার্স নাই, এবং আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী আছে, এই জনগণেরকে আমরা বাংলাদেশ সরকার চাচ্ছে বিভিন্ন গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এবং বিভিন্ন ধরনের যে সাব সেন্টার আছে, স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, সমস্ত সেন্টারে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকে পদায়ন করে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশকে একটা, যাতে মানুষ সাউন্ড হেলথ, সুস্থ দেহে সুস্থ মন থাকে, এবং প্রত্যেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যেমন শারীরিকভাবে আমাদের সক্ষম হতে হবে, আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে হবে। এই জন্য আমাদেরকে মেন্টাল হেলথের দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। সেই জন্য বর্তমান সরকার আমাদের সব জায়গায়, বিশেষ করে আমাদের জেলা উপজেলা সব পর্যায়ে যাতে সমানভাবে সার্ভিস দেওয়া যায়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এইভাবে চেষ্টা করে গেলে আমাদের স্বাস্থ্যসেবার মান অনেক বৃদ্ধি পাবে। আশা করি আমরা যদি আরও বেশি আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, আমাদের ইনফেকশন অলরেডি কন্ট্রোল হয়ে আসছে, আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করতে পারি, তাহলে আমার বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অনেক বৃদ্ধি পাবে। বাংলাদেশ স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নত দেশের পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। আমাদের সর্বশেষ প্রশ্নটি আমি ডক্টর ওমর ফারুক স্যারের কাছে করতে চাই। স্যার, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? আসলে যেটা দেখা যাচ্ছে, WHO কিন্তু কতগুলি বিষয় নিয়ে আলোচনা করেছিল যে আমাদের শারীরিক সুস্বাস্থ্য লাগবে, মানসিক লাগবে, সামাজিক লাগবে এবং আধ্যাত্মিক লাগবে। আমি মনে করি যে এই সবগুলি সমন্বয়ে কিন্তু আমাদের সুস্বাস্থ্যটা গড়ে উঠবে। বিশেষ করে আমার কাছে মনে হয় যে একটা যেটা আজকাল হোলিস্টিক অ্যাপ্রোচ টু মেডিসিন, আমরা হয়তো গবেষণা বা
বিজ্ঞানের দিকে হয়তো বেশি ঠেলে দিচ্ছি, কিন্তু এই যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যে একটা মানুষকে শুধু সার্বিক স্বাস্থ্য হতে হবে, এই হোলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু অবহেলা করলে চলবে না। তো বিজ্ঞানের সাথে এই হোলিস্টিক স্পিরিচুয়াল যেটা স্বাস্থ্য, সেটা একসাথে মেনে চলতে হবে। এবং দর্শকদের প্রতি আমি বলবো যে এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু ওষুধ খেয়ে তো ভালো হবে না। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও অভিজ্ঞতা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। চলুন আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সবাই আমরা প্রতিজ্ঞা করি স্বাস্থ্যের জন্য সবাই একসাথেই দাঁড়াবো এবং বিজ্ঞানের উপর ভরসা রাখবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।